বিএনপিতে আমরা দেখেছি যে তারেক সাহেব লন্ডনে ছিল, অনেক নেতারা অনেক সেফ জায়গায় ছিল, কিন্তু আর মাঠেতে কারা আসলে এই সাফারটা করেছে? এই তৃণমূলের নেতারা। তাদেরকে আসলে মূল্যায়ন করা হচ্ছে? তাদেরকে এই যুব দলের একটা পদ দেওয়া হচ্ছে, তার ছাত্র দলের একটা পদ দেওয়া হচ্ছে, তাদের মানে অল্টারনেটিভ চলার পথ তো তারা ক্লিয়ার করে দিচ্ছে না। তাদের চাঁদাবাজি করতে হয়, তাদের পাথর লুট করতে হয়, তাদের যে পরিবর্তনের জায়গাটা আমাদের দেয়া, আমাদের রাজনীতিবিদরা দিতে পারে নাই তো। আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারিতে ভোটের ক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি বড় চ্যালেঞ্জ, নাকি রাজনৈতিক দলগুলোর বর্তমান যে রাজনৈতিক অবস্থান সেটি বেশি চ্যালেঞ্জের সরকারের কাছে? সবগুলো পয়েন্টই আসলে মেইন ফ্যাক্টর হিসেবে কাজ করছে। তবে আমার বিজ্ঞ সহ আলোচক রতন ভাই যে বিষয়ে একটি উল্লেখ করলেন, যে দেয়ালে দেয়ালে আর অনেকগুলো কথা বললেন, এটা তো আসলে আরও অনেক বেশি কিছু লেখা আছে। এটাই আমি বলছি যে মানে মানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দেয়ালে দেখতে পাই। এবং তিনি বললেন যে প্রথমেই যদি আসলে একটা নির্বাচনিক রোড ম্যাপ দেওয়া হতো, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে পারতাম, তাহলে নাকি যে চিন্তাগুলো ছিল সেগুলো হয়তো বা পূর্ণ হতো। এবং আপা বললেন যে তাদের দলের যে প্রধান তারেক জিয়া সাহেব, সে খুব পজিটিভ কথা বলছেন। হ্যাঁ, আই এগ্রি, সে পজিটিভ কথা বলছেন। মানে তিনি আজকেও মানে কিন্তু বলেছেন যে কথার রাজনীতি না করে আসলে কাজের রাজনীতি করতে। কিন্তু তার দলের যে নেতারা, তারা আসলে কি করছে? তার দলের নেতারা আমি দেখছি যে পাথর লুট করে নিয়ে যাচ্ছে, পাথর দিয়ে মানুষকে থেতলে মেরে ফেলছে, বালু লুট করে ফেলছে। আবার আমি দেখছি যে মানে মেয়র আতিকুল যিনি ছিলেন, তাকে নিয়ে 18 তারিখে অভ্যুত্থানের পরে বিএনপিরই বড় কিছু নেতা, টঙ্গী যুবদলের নেতা, তারপরে সংসদীয় আসন সম্ভাব্য প্রার্থী বিএনপির, আমি নামটাও একটু উল্লেখ করতে চাই, যে কফিল, হ্যাঁ কফিল উদ্দিন, রফিকুল আজিজ প্রিন্স, নাজমুল মণ্ডল, এরকম মানুষরাও কিন্তু এই ফ্যাসিস্ট যারা ছিলেন, এরকম মেয়র আতিকুলের মতো লোকজনকে শেল্টার দিয়ে বা তাকে পালানোর জন্য সহায়তা করেছে। তো আসলে যদি এরকম একটা নির্বাচনী রোডম্যাপ প্রথম থেকে দেয়া হতো, আপনার কি মনে হয় যে এই জায়গার বাস্তবায়নের জায়গাটা আসলে পরিবর্তন থাকতো? আরও ভয়ানক হয়ে যেত। আপা বিচার বহির্ভূত হত্যার কথা বলল, তার নিজের দলই 150 জনের উপরে আসলে অন্তর্কন্দলে মারা গিয়েছে। সেই দল যখন এই কথাটা বলছে যে তারা নির্বাচনে আসলে পুরো সব কিছু সিস্টেম চেঞ্জ করে দিবে, আসলে কি এটা সম্ভব? আমার তো মনে হয় না এটা সম্ভব। ভাইরা যেরকম চিন্তাধারা করে এসছে এবং আমাদের সিনিয়র যে লিডাররা আছেন, নেতারা আছেন, তাদের এই চিন্তার সাথে আমি এগ্রি করি না। আমি তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তারা যেভাবে চিন্তা করে সেটা অনেক ওল্ড মডেল হয়ে গেছে। তারা ওই সংবিধানটাকে ধরেই আসলে বাঁচতে চায়, তাদের ওই সংবিধানটাই লাগবে। এবং আমি তো বলেছি যে সংবিধানটাকে কাটাছেড়া করার সুযোগ তো এরকম করে আছে, সেটার লুফলগুলোর থ্রুতেই তো আসলে এইভাবে একটা মানুষ ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে, একটা মানুষ এভাবে ক্ষমতা কাঠামো চেঞ্জ করতে পেরেছে। তো এই জায়গাগুলো যদি আমরা চিন্তার পরিবর্তন না করতে পারি, তাহলে এই যে 17 বছর ধরে রাজনীতিবিদরা অনেক ত্যাগ করেছে, অনেক তিতিক্ষা করেছে, তাদের প্রত্যেকটা নেতাকর্মী যারা ছিলেন তারা গুম হয়েছে, খুন হয়েছে, এটা আমি 100% এগ্রি করি। আমার ফ্যামিলি মেম্বারও অনেকে সাফার করেছে, অনেকে বিএনপি করে, অনেকে আরেক অন্য কোনো দল করে, যারা সাফার করেছে, আমি নিজেই আসলে এটা সাক্ষী। কিন্তু তারা ওই রিস্কটা নিতে চায়নি, তারা সেফ প্লে করতে চেয়েছে, তারা জনগণকে কানেক্ট করাতে পারেনি যে ভাই জনগণ ফিল করবে যে ভাই আমি আসলে নামি। লাস্ট ইলেকশনের কথাই ধরেন, বিএনপির যেরকম একটা আন্দোলনের জায়গা তৈরি হলো, আমরা হয়তো ভেবেই নিয়েছিলাম যে বিএনপি হয়তো এবার একটা মানুষকে কানেক্ট করতে পারবে, কিন্তু মানুষ তো রিড করছে, মানুষ বলে যে মানে বিকল্প কে, কারণ তার মানে তারা আরেকটা যে রাজনৈতিক দল বড়, তাদেরকেও ট্রাস্ট করতে পারে না। কেন করতে পারে না? এটার উত্তরে 1 বছর ধরে বিএনপি দিয়েছে। এইটার কারণে বিএনপিকে মানুষ ট্রাস্ট করতে পারেনি যে অল্টারনেটিভ কে, কারণ এই মানুষগুলো আবার সেই মোড়কে যেয়ে আবার সেই পুরানো কাজগুলোই করতে চায়। তারেক জিয়া সাহেব বা আপার মতো যারা ভালো চিন্তা করে, তারা সংখ্যায় খুব কম। এই প্রেক্ষাপটে তরুণ রাজনীতিবিদের জায়গাগুলো অনেকদিন ধরে একটা গ্যাপ পড়ে গেছে। এখানে একটা মানে বিএনপিতে আমি দেখেছি যে মানে এতই নেতা, এক একটা আসনে এতই জায়গা, মানে এক একজন 4-5 বার করে এমপি হতে চায়, কাউকে সুযোগ দিতে চায় না। বিএনপির একজন 40-50 বছর হওয়ার পরে সে যুব দলে থাকে, ছাত্র দলে থাকে। এই সিস্টেমটা তো একটা মানে কলাপস সিস্টেম। এরকম করে তো একটা দেশ পরিবর্তন হতে পারে না। সব কিছুর একটা রিটায়ারমেন্টের জায়গা থাকা উচিত। আপনার বয়স হয়ে গেছে 80-90 হয়ে গেছে, তারপর আপনি এমপি হবেন। সেখানে আপনার তরুণ 30 বছর 40 বছর যে নেতা, তাদেরকে কি আপনি মূল্যায়ন করছেন? বিএনপিতে আমরা দেখেছি যে তারেক সাহেব লন্ডনে ছিল, অনেক নেতারা অনেক সেফ জায়গায় ছিল, কিন্তু আর মাঠেতে কারা আসলে এই সাফারটা করেছে? এই তৃণমূলের নেতারা।
তাদেরকে আসলে মূল্যায়ন করা হচ্ছে? তাদেরকে এই যুব দলের একটা পদ দেওয়া হচ্ছে, তার ছাত্র দলের একটা পদ দেওয়া হচ্ছে, তাদের মানে অল্টারনেটিভ চলার পথ তো তারা ক্লিয়ার করে দিচ্ছে না। তাদের চাঁদাবাজি করতে হয়, তাদের পাথর লুট করতে হয়। তাদের যে পরিবর্তনের জায়গাটা আমাদের দেয়া, আমাদের রাজনীতিবিদরা দিতে পারে নাই তো। আমি আজকে কেন রাজনীতিতে আসছি? এই 17 বছর ধরে তো তরুণরা আসলে রাজনীতি আসার কথা চিন্তা করতে পারে না। তারা আসলে রাজনীতিকে ঘৃণা করে। আমরা বলি না যে আই হেট পলিটিক্স জেনারেশন হয়ে গেছে তো এই কারণেই যে তারা আসলে সেই জায়গাটা রাখে নাই, এত নোংরা সংস্কৃতি রাখছে। আমাদের এখনো ফ্যামিলির থেকে অনেকের কাছে শুনতে হয়েছে যে বাবা তুমি আসলে শিওর তো তুমি এই রাজনীতিতে যাচ্ছ। আমরা এই রিস্কটা নিয়েছি কারণ আমরা তাদেরকে আসলে বিশ্বাস করতে পারি না তাদের পূর্ববর্তী অভিজ্ঞতার জন্য। এবং তারা যে আসলে নতুন কিছু আমাদেরকে দিবে সেটাও প্রত্যাশা করতে পারি না, কারণ এই 1 বছরে আমরা তাদেরকে দেখছি। এবং তাদের যে চিন্তাগত জায়গায় অনেক ত্রুটি আছে, এই চিন্তা তো সংস্কার করতে হবে। আমি বাবারও বলছি আমি তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু চিন্তার জায়গা যদি মানে পরিবর্তন না করে বাংলাদেশের পরিবর্তন হওয়া সম্ভব। বিএনপি তো সর্বপ্রথম 31 দফা দিয়েছে, সংস্কারের কথা তো তারাই বলেছে। আপনি বিএনপির 31 দফার কথা বলছেন, এর আগে আরো কত কিছু দফা দেওয়া হয়েছে না? আওয়ামী লীগও তো তাদের ডিজিটাল বাংলাদেশে অনেক রূপরেখা দিছে। তারপর 3 দলীয় জোটের রূপরেখা তো বাংলাদেশের মানুষকে দেখানো হয়েছে, সেটা কতটুকু বাস্তবায়িত হয়ে গেছে? রাজনৈতিক দলগুলো আলটিমেটলি তাদের স্বার্থের বাইরে যেতে পারে না, তাদের স্বার্থটাই আলটিমেটলি তারা ওইখানে প্র্যাকটিস করে। অনেক ভালো মানুষ থাকার পরও দেখা যায় যে আলটিমেটলি বৃহৎ স্বার্থে, বৃহৎ লুটপাটের স্বার্থে সেই রাজনৈতিক দলগুলো ওই জায়গাটায় হয়। এবং এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানও তাদেরকে সেই সহায়তাগুলোর সুযোগ করে দেয়। আর্মি বলেন, পুলিশ বলেন, যেই প্রতিষ্ঠানগুলো আছে তারা কিন্তু সুযোগ করে দেয়। আপনি আর্মির কথা আমি একটু বলতে চাই যে দেখেন এই বিগত 3টা ইলেকশনে তারা কি মাঠে ছিল না? তাহলে তারা থাকার পরও কিভাবে এরকম ইলেকশন হয়েছে? এই বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। এই বাহিনীর একটা অংশ অভ্যুত্থানের সময় ভূমিকা পালন করেছিলই দেখে আসলে এটা সফল হয়েছে, তাদের একটা বড় ভূমিকা আছে। কিন্তু আবার এই আর্মি বাহিনীরই জিয়াউল হাসানের মতো মানুষরা 1000-এর অধিক তারা খুন করে ফেলেছে। তারা বিভিন্ন জায়গায় দেখতাম আমরা বিরোধী দল বা ভিন্ন মতের মানুষের ট্রেনের লাইনে লাশ কাটা পড়তো, বিভিন্ন মানুষ হঠাৎ বাংলাদেশ থেকে ভারতে চলে যেত। এই কাজগুলো তো তারাই করেছে, তারা ইলেকশনগুলো এরকম করে ঘটিয়েছে। তো আলটিমেটলি এই সব যদি সিস্টেম চেঞ্জ না হয়, আপনি যতই বড় মুখে মুখে বলেন যে এটা ওইটা, আসলে আলটিমেটলি লাভ নেই। একটি ভালো ভোটের যে সক্ষমতা, যে পরিবেশ, অনেক কিছু নিয়েই আপনাদের অভিযোগ অনুযোগ আছে। কিন্তু আপা একটি কথা বলেছেন, ভোট তো দিতেই হবে, সেটা 6 মাস পরে হোক বা 2 বছর পরে হোক, ভোট ছাড়া তো বিকল্প নেই। তাহলে এখন ভোট হলে অসুবিধা? ডেফিনেটলি আমরা তো ভোটের কথা বলছি, আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করে আসলে নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা মানুষ দেখেছে, যে 1 বছর ধরে মানুষ অপেক্ষা করছে, সেটার একটা বাস্তবায়নের রূপ আসবে। আর আপা যে বললেন বেগম খালেদা জিয়ার কথা, বেগম খালেদা জিয়া আমি এখন মনে করি যে উনি আসলে একটা দলের না, উনার যেই ত্যাগ, উনি যে আপসহীন নেত্রী, সে জায়গা থেকে তিনি আপামর বাংলাদেশের মানুষের, এবং তার ওই জায়গাটা আমরা সবসময় শ্রদ্ধা করি এবং তাকে আমরা ধারণ করি। এবং দলীয় জায়গা থেকে যেটা বললেন যে শুধু পাথর না, আমি তো বললামই যে আসলে উল্লেখ করতে গেলে আমার মনে হয় যে রাত ফুরিয়ে যাবে। এত টেন্ডারবাজি, এত চাঁদাবাজি, এত লুট খুন, 150টার উপরে আসলে খুন। সো আমি আসলে এরকম করে আলাদা, আমি এই সংস্কৃতিটা পছন্দ করি না যে আসলে আরেকজনের নামে বলা। আমি আসলে চাই যে একটা পজিটিভ আলোচনা হোক, পজিটিভ কথা নিয়ে আসলে আমাদের ফাইটগুলো হোক। আমরা যেরকম একটা স্বচ্ছ ফাইন্যান্স নীতি নিয়ে আগাচ্ছি, আমরা ক্রাউড ফান্ডিং মডেলের দিকে আগাচ্ছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশের এই জায়গাটা একটু চেঞ্জ আসুক। আমরা আসলে ওই চাঁদাবাজি বা এই জায়গাটা আমরা আসলে শেষ করতে চাই না। তো সেই জায়গা থেকে আমরা পরিবর্তনের রাজনীতি করতে চাই। এবং সরকারের ভিতরে প্রভাবের একটা বিষয় আমরা দেখতে পাই যে বড় রাজনৈতিক দলের বড় নেতার বাসায় বড় বড় উপদেষ্টারা আড্ডা দেয়, গান বাজনা হয়। তো এরকম অনেক কিছু আবার লন্ডনে হয়। সো এখন কোন দিকে যাচ্ছে সেটা তো আসলে জনগণ বুঝতে পারে। তো আমরা চাই যে যেটাই হোক না কেন পারস্পরিক আগের থেকে একটা বন্ধুত্বের জায়গা থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই যেন আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করি।